এক সকালে পুরো পৃথিবীর ভাগ্য বদলে যেতে চলেছিল। বন্ধুত্ব, ভালোবাসা আর বিশ্বস্ততার মাঝখানে যখন আকাশ থেকে মৃত্যু ঝরে পড়ে, তখন সামনে আসে কিছু সাহসী মানুষ যারা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এখানে আক্রমণ শুধু শহরের ওপর নয়, মানুষের হৃদয়ের ওপরও হয়েছিল। ছবির নাম পার্ল হারবার। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পে শুরু হয় 1923 সালে। আকাশে মেঘ গর্জন করছে আর নিচে দাঁড়িয়ে আছে একটি পুরনো বিমান। সেই বিমানের কাছেই খেলছে দুটি ছোট ছেলে, যাদের নাম র্যাফ ম্যাকাউলি আর ড্যানি ওয়াকার। দুজনেই প্রথম বিশ্বযুদ্ধের পাইলট হওয়ার অভিনয় করতে থাকে, জার্মান বিমানের বিরুদ্ধে লড়াইয়ের রোল প্লে করতে থাকে। হঠাৎ করেই ড্যানির বাবা সেখানে নিজের আসল বিমান অবতরণ করান। র্যাফ আর ড্যানি বিমানের ভেতরে উঠে পড়ে আর ভুল করে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। দুজনেই ভয় পেয়ে যায়, তবে বিমানটা কিছুটা দূর গিয়ে থেমে যায়। ড্যানির বাবা রেগে গিয়ে ড্যানিকে বকাঝকা করতে থাকেন। এটা দেখে রেভ রাগে ফেটে পড়ে এবং একটি কাঠের বাক্স দিয়ে তার উপর আঘাত করে, তাকে নোংরা জার্মান বলে গালি দেয়। ড্যানির বাবা শান্ত হয়ে বলেন যে তিনি নিজে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের বিরুদ্ধে লড়েছেন আর তিনি চান না তার সন্তানরা আবার কখনো সেই নরকসম পরিবেশ দেখুক। তিনি বলেন যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়। সেই দিনের পর থেকে ড্যানি আর রেভ আরও কাছাকাছি হয়ে যায় এবং সারা জীবনের জন্য তাদের বন্ধুত্বকে পাকাপোক্ত বলে মেনে নেয়। সময় এগিয়ে যায় এবং গল্প এসে পৌঁছয় 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরো পৃথিবীকে গ্রাস করেছে। হিটলারের জার্মান বাহিনী ইউরোপ দখল করে নিচ্ছে, কিন্তু আমেরিকা তখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেয়নি। র্যাফ আর ড্যানি এখন যুবক এবং তারা ইউএস আর্মি এয়ারফোর্সের পাইলট হয়ে উঠেছে। একদিন র্যাফকে তার সিনিয়র অফিসার মেজর জিমি ডুলিটল ডেকে পাঠান এবং জানান যে ব্রিটিশ এয়ারফোর্স র্যাফকে তাদের ইগল স্কোয়াড্রনের জন্য নির্বাচন করেছে, অর্থাৎ র্যাফ চাইলে ব্রিটেনে গিয়ে জার্মানদের বিরুদ্ধে লড়তে পারে। জিমি স্পষ্ট করে বলে দেয় যে আমেরিকাও বেশি দিন যুদ্ধের বাইরে থাকতে পারবে না, আর যেদিন সেই সময় আসবে সেদিন র্যাফের মতো দক্ষ পাইলটদের খুব প্রয়োজন হবে। র্যাফ জিমিকে জিজ্ঞেস করে, যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? জিমি এক মুহূর্ত না ভেবে উত্তর দেয়, আমি চলে যেতাম। র্যাফ বুঝে যায় এটা তার স্বপ্ন পূরণের সুযোগ। সে শুধু ট্রেনিং ইনস্ট্রাক্টর হতে চায় না, সে একজন আসল ফাইটার পাইলট হতে চায়। এই কথা শুনে ড্যানি মন খারাপ করে, কারণ সে জানে যুদ্ধ কতটা ভয়ঙ্কর। কিন্তু র্যাফ তাকে বোঝায় এখন না গেলে সারা জীবন এই সুযোগ আর পাওয়া যাবে না। যাওয়ার আগে র্যাফের মেডিকেল টেস্ট হয়। সেখানেই তার পরিচয় হয় এক সুন্দরী নার্সের সঙ্গে, ইভলিন জনসন। চোখের পরীক্ষার সময় ইভলিন বুঝতে পারে যে র্যাফের পড়তে একটু অসুবিধে হয়, অথচ ফাইটার পাইলটদের জন্য 20/20 ভিশন ভীষণই জরুরি। র্যাফ নিজের জেদ আর আত্মবিশ্বাস দেখিয়ে বলে যে সে চলন্ত জিনিসকেও নিখুঁতভাবে নিশানা করতে পারে। তার এই জেদ আর আত্মবিশ্বাস দেখে ইভলিন তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেয়। এখান থেকেই দুজনের মধ্যে একটা টান তৈরি হয়, যা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। র্যাফ যখন নিজের মনের কথা বলতে যায় তখন ভুল করে তার শরীরে পেশি ইঞ্জেকশন দেওয়া হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। রাতে দুজন ফোনে কথা বলে আর তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। কিছুদিন পর র্যাফ ইভলিনকে জানায় যে সে লড়াইয়ের জন্য ব্রিটেনে যাচ্ছে, জার্মান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে। এটা শুনে ইভলিন অবাক হয়ে যায়, কারণ সে আগে কিছুই জানতো না। র্যাফ পরিষ্কার করে বলে দেয় এটা তার নিজের সিদ্ধান্ত আর সে বহুদিন ধরেই এই দিনের অপেক্ষা করছিল। পরদিন সকালে র্যাফ ড্যানির কাছ থেকে বিদায় নেয় এবং যুদ্ধের পথে রওনা দেয়। এদিকে আমেরিকায় দেশের বড় বড় নেতারা মিটিং করছেন। প্রেসিডেন্ট বলেন আর চোখ বন্ধ করে বসে থাকা যাবে না, পুরো পৃথিবী জ্বলছে, শত্রুরা অস্ত্র বানাচ্ছে আর আমেরিকা শুধু কারখানায় জিনিসপত্র তৈরি করে চলেছে। এই সময় জাপানও আমেরিকার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ আমেরিকা তাদের তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে। জাপানের নেতারা সিদ্ধান্ত নেয় যদি জিততে হয় তাহলে আমেরিকার প্যাসিফিক ফ্লিটের ওপর একটি ভয়ঙ্কর ও আকস্মিক হামলা চালাতে হবে, আর সেই হামলার লক্ষ্য হয়
পার্ল হারবার। এখান থেকেই গল্প এক ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। এই সময় আমেরিকার ইন্টেলিজেন্স অফিসাররা জাপানের রেডিও সিগন্যাল ডিকোড করতে সক্ষম হয়। তারা নিশ্চিতভাবে বুঝে যায় যে জাপান আমেরিকার ওপর হামলা চালাতে যাচ্ছে, কিন্তু ঠিক কোন জায়গায় হামলা হবে সেটা তখনও স্পষ্ট ছিল না। এদিকে জাপান তাদের পুরো পরিকল্পনা প্রস্তুত করে ফেলে। ভোরবেলায় প্যাসিফিক ফ্লিটের ওপর আচমকা আকাশপথে হামলা চালিয়ে পার্ল হারবারকে সম্পূর্ণ ধ্বংস করা এবং আমেরিকাকে কাঁপিয়ে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। জাপানি ফাইটার প্লেনগুলো পাহাড়ের একেবারে নিচ দিয়ে উড়ে রেডারের চোখ এড়িয়ে পার্ল হারবারে পৌঁছে যায় এবং হঠাৎ করে হামলা শুরু করে দেয়। এই হামলা আমেরিকার জন্য এক ভয়াবহ ধাক্কা ছিল। জাহাজ, বিমান, সামরিক ঘাঁটি সবকিছুই ধ্বংস হয়ে যায়। তবে রেফ আর ড্যানি কোনো রকমে বেঁচে যায়, নিজেদের বিমানে পৌঁছে যায় এবং দলের সঙ্গে মিলিত হয়ে জাপানি বিমানের মোকাবিলা করে। জাপানের কাছে প্রায় 350টি বিমান ছিল। আমেরিকান পাইলটরা তাদের তাড়া করে, আর র্যাফ ড্যানির দুর্দান্ত জুটি প্রায় 29টি জাপানি বিমান ভূপতিত করে। জাপানের জন্য এই ক্ষতি খুব বড় না হলেও আমেরিকার জন্য এই দিনটা হয়ে ওঠে এক গভীর ক্ষত। এরপর আসে সেই তারিখ যা ইতিহাস কোনো দিন ভুলতে পারবে না। 7ই ডিসেম্বর 1941 প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং বলেন জাপান শান্তির কথা বলে আমেরিকাকে অন্ধকারে রেখে পেছন থেকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে হামলা চালিয়েছে। তাই সেই মুহূর্তে আমেরিকা আনুষ্ঠানিকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। হোয়াইট হাউসে একের পর এক বৈঠক হয়। উপদেষ্টারা বলেন জাপানের ওপর সহজে হামলা করা সম্ভব নয়। এই কথা শুনে প্রেসিডেন্ট রাগের সঙ্গে বলে ওঠেন, আমি এটা শুনতে চাই না যে এটা সম্ভব নয়, যে করে হোক এটা সম্ভব করতেই হবে। পরের দিন সকালে দুজন অফিসার প্রেসিডেন্টের কাছে এক দুঃসাহসিক পরিকল্পনা নিয়ে আসেন। জাপানের একেবারে হৃদয় টোকিওতে সরাসরি আকাশপথে হামলার পরিকল্পনা। এই সময় র্যাফকে কর্নেল ডুলিটিলের এক টপ সিক্রেট মিশনের জন্য বেছে নেওয়া হয়। মিশনে যাওয়ার আগে ইভলিন র্যাফের সঙ্গে দেখা করতে আসে এবং জানায় যে সে অন্তঃসত্ত্বা আর এই সন্তানের বাবা ড্যানি। সে র্যাফকে বলে যে সে সত্যিই তাকে ভালোবাসত এবং তার সঙ্গে জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি সবকিছু বদলে দিয়েছে। র্যাফ সবকিছু বুঝে যায়। সে ইভলিন আর ড্যানি দুজনকে ক্ষমা করে দেয়। র্যাফ ড্যানিকে বলে যে এই মিশনে তার যাওয়া উচিত নয়, কারণ ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সে চায় না ইভলিন তার দ্বিতীয় ভালোবাসাকেও হারাক। ড্যানি আবেগপ্রুত হয়ে বলে, শৈশব থেকে তুমি আমাকে রক্ষা করে এসেছো, কিন্তু এবার আমার পালা। দুজন বন্ধু মিলে একসঙ্গে মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটি বিশেষ এলিট টিম তৈরি করা হয় যার লক্ষ্য টোকিও। পরিকল্পনা ছিল নেভি তাদের জাপান থেকে প্রায় 400 মাইল দূরে নামিয়ে দেবে। সেখান থেকে ফাইটার প্লেনগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়ে যাবে, যা আগে কখনো হয়নি। তাই বিমানের ওজন কমানো হয় এবং তাতে বিশেষ পরিবর্তন আনা হয়। অবশেষে সেই দিন আসে 2রা এপ্রিল 1942। র্যাফ তার ক্যাপ্টেনকে বলে, জাপান আমাদের ওপর 350টা প্লেন নিয়ে হামলা করেছিল আর আমরা মাত্র 16টা প্লেন নিয়ে যাচ্ছি, এর প্রভাব কি হবে? ক্যাপ্টেন উত্তর দেয়, ওরা আমাদের পিঠে আঘাত করেছিল আর আমরা ওদের হৃদয়ে আঘাত করব। 18ই এপ্রিল 1942 মিশন শুরু হয়। জাপানি টহলদারি জাহাজগুলো খুব তাড়াতাড়ি তাদের শনাক্ত করে ফেলে, যার ফলে বিমানগুলোকে নির্ধারিত সময়ের আগেই টেক অফ করতে হয়। জ্বালানি কম থাকে, কিন্তু আর কোনো উপায় থাকে না। 16টি বিমান টোকিওতে পৌঁছে প্রচণ্ড আঘাত হানে। জাপানের মাঝখানে ধ্বংসযজ্ঞ নেমে আসে। মিশন শেষ হওয়ার পর সব বিমান চীনের দিকে রওনা দেয়, কিন্তু ধীরে ধীরে জ্বালানি ফুরিয়ে যেতে থাকে। ল্যান্ডিংয়ের সময় র্যাফ আর ড্যানির বিমান ভেঙে পড়ে। প্রাণে বেঁচে গেলেও তাদের জাপানি সেনাদের মুখোমুখি হতে হয়। এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে ড্যানি গুরুতরভাবে আহত হয়। শেষ নিঃশ্বাসে ড্যানি র্যাফকে জানায় যে ইভলিন মা হতে চলেছে। সে খুশি মনে র্যাফকে বলে এবার ইভলিন তার সন্তানের দায়িত্ব তারই কাঁধে। আর র্যাফের বাহুতেই ড্যানি শহীদ হয়ে যায়। এদিকে চীনা মানুষের সাহায্যে বাকি সৈন্যরা নিরাপদে আমেরিকায় ফিরে আসে। এই মিশন আমেরিকার প্রথম বড় জয় হয়ে ওঠে। সৈন্যদের মেডেল দিয়ে সম্মানিত করা হয়। ড্যানির মৃত্যুর খবর শুনে ইভলিন ভেঙে পড়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবন আবার এগিয়ে চলে। শেষ পর্যন্ত ইভলিন আর র্যাফ বিয়ে করে এবং তাদের বন্ধু স্মৃতিতে তাদের সন্তানের নাম রাখে ড্যানি। আর এইভাবেই গল্পের সমাপ্তি হয়। যদি আপনি এই লড়াইয়ের সময় সেখানে থাকতেন, তাহলে কি দেশের জন্য
নিজের জীবন বাজি রাখতেন নাকি নিজের ভালোবাসাকে বাঁচানোর সিদ্ধান্ত নিতেন? আপনার মতে পার্ল হারবারে সবচেয়ে বেশি কি দেখিয়েছে, যুদ্ধের ভয়াবহতা না মানুষের হৃদয়ের অসহায়তা? আপনার ভাবনা কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।